তো গতকালকে আমরা ফার্স্ট লঞ্চিং ডে ছিল আমাদের ফার্স্ট ক্লাস। তো সেই ফার্স্ট ক্লাসে আমরা খুব বেশি আলোচনা করি নাই ইন্টারফেসের ইন্টারনাল পরিচিতিগুলো, আর দুইটা টুলের কাজ আমরা মোটামুটি কাজ দেখানো হয়েছিল। একটা ছিল মুভ টুল, আর্টবোর্ড টুল, জি। আর সেকেন্ডটা হচ্ছে আমাদের মার্কি টুলের সেকশনগুলো আলোচনা করা হয়েছিল। ঠিক আছে, তো আজকে আমরা আমাদের স্কেডিউল ওয়াইজ টপিক ওয়াইজ কী কী থাকবে সেটা আগে দেখাইনি, যাতে আপনারা কনফার্ম থাকেন যে আমি আসলেই স্টেপ বাই স্টেপ আগাচ্ছি কিনা। আজকে আমাদের সেকেন্ড ক্লাস, এখানে আমরা আজকে যা যা শিখব, লেয়ার্স অ্যান্ড সিলেকশন মাস্টারি, অর্থাৎ একটা ইমেজ এডিটিংয়ের স্পেশাল যে সাইটটুকু বা এক্স্যাক্ট একটা এরিয়াকে সিলেকশন করে ওইটার লেয়ার বেসড কাজগুলো কিভাবে করতে হয়, লেয়ার সিস্টেম, মুভ টুলের কাজ, মার্কি অ্যান্ড ল্যাসো টুল অ্যান্ড ট্রান্সফর্ম, এই কয়টা সেকশনের কাজ আমরা করব। ঠিক আছে। আর লাস্ট ক্লাসে আমি হয়তো বলছিলাম, যেহেতু আমি এখনও কারেন্টলি গুগল মিটের প্রো ভার্সনটা নেই, যার কারণে এক ঘন্টার মধ্যে আমার গুগল মিটের ক্লাস লিঙ্কটা ক্লোজ হয়ে যেতে পারে। তো যদি ইন কেস আমার ক্লাস অনেক লং হয়, লং বেসিসে ক্লাস হয়, সেই ক্ষেত্রে আমি গ্রুপে সেকেন্ড আরেকটা লিঙ্ক দিয়ে দিব। তো আশা করি 1 ঘন্টার মধ্যে আমি ফুল কভারেজ দিতে পারবো, বাট যদি না হয়, একটু আমার মনে হচ্ছে যে না একটু স্কিপ পড়ে যাবে, তো আমি সেকেন্ড আরেকটা লিঙ্ক দিয়ে দিলে সাথে সাথে ওইটাতে আমরা জয়েন করব। ঠিক আছে। ভাই তো কথা একো করতেছে ভাই। এখন ঠিক আছে কথা? না। একো তো হওয়ার কথা না। আপুর কি কথা ঠিকঠাক? জি ভাই, হ্যাঁ আমি ঠিকঠাক শুনি। জি। ওকে, আচ্ছা আমি তাও ওকে। একটু চেক দিই নেই। আমার এখান আচ্ছা, থেকে সব ওকে। ঠিক আছে, একোর এরকম কোনো হ্যাঁ। নয়েজও আসতেছে না। আচ্ছা, প্রবলেম নেই, ফাইম, এটা একটু তুমি দেখো এটা কিভাবে। আমার ডিসকর্ড অন ছিল তো। এটা ঠিক চেক আছে। করো। ও, ওকে, তাহলে আজকে আমাদের পরের টুলগুলো থেকে টপিক শুরু হবে, যেটা হচ্ছে আমাদের ল্যাসো টুল। লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে আমাদের সিলেকশন টুল বেসড কিছু কাজ এখন আমরা করব। প্রথমে মার্কি টুলগুলোও ছিল আমার সিলেকশনেরই কাজ করার একটা প্রাইমারি স্টেজের টুল। তার থেকে একটু অ্যাডভান্স বা এটা দিয়ে আরও কী কী টিপস অ্যান্ড ট্রিক্স টাইপ ডিজাইন বেসড করা যায়, সেগুলো আমরা এই তিনটা টুল, ল্যাসো টুলের আন্ডারে টোটাল তিনটা টুল আছে। হয়তো 25 কি 26 সালের যে আমাদের ফটোশপটা, সেইখানে আমাদের একটু আপডেটেড টুল থাকতে পারে। সো ওইটার নামটা কারেন্টলি আমার খেয়াল নেই, আমি হয়তো একটু চোখে দেখছিলাম বিধায় বলতে পারতেছি। তো যাই হোক, ল্যাসো টুলটার কাজ দেখানোর জন্য আমি সাপোজ এখান থেকে কিছু ডেমো ইমেজ রেডি রাখছিলাম। সো এখান থেকে আমি একটা ইমেজ কপি নিচ্ছি। এটারও একই কাজ, সে হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়াকে, ছবির এক্স্যাক্ট একটা এরিয়াকে সিলেকশন করবে, বাট প্রসেসটা হচ্ছে এই ল্যাসো টুলটাকে আমরা একদম কলমের মতো জাস্ট মাউস লেফট ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করে আমরা যেইভাবে ইচ্ছা সেইভাবে একটা এরিয়াকে সিলেকশন করতে পারবো। লাইক আমি যদি এখন এটার সিলেকশনটা অফ করে দিই, সিলেকশন অফ করার শর্টকাট গতকালকে বলছিলাম কন্ট্রোল ডি দিয়ে। তো আমি যদি এটার ফুল লেআউটটা এভাবে করে নিয়ে আউটলাইনটা কি জাস্ট আমি ঠিক এইভাবে সিলেকশন করলাম, তাহলে আমার এই ছবির এক্স্যাক্ট একটা এরিয়া কি হচ্ছে, সিলেক্টিভ হচ্ছে। ঠিক আছে। এখন আমি গতকালকে বলছিলাম যে আমাদের লেয়ারের কিছু কাজ থাকবে, আজকে আমরা কিছু লেয়ারের ইউজটা দেখব। এই লেয়ার প্যানেলটা সবসময় আমাদের ফটোশপের ইন্টারফেসের রাইট সাইডে থাকে। যখন আমরা কেউ ফার্স্ট টাইম ফটোশপ ইনস্টল করব, ইন্টারফেসে কিন্তু লেয়ার প্যানেলটা এখানে থাকে না, কারণ আমরা যারা প্রফেশনাল লেভেলে কাজগুলো করে থাকি, স্পেসিফিক যেই প্যানেলগুলো আমাদের রেগুলার বেসিসে ইউজ হয় সেগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারি। আপনি চাইলে এটাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে নিজের মতো কাস্টমাইজ করে এই প্যানেল বারে সাজাতে পারবেন সিরিয়াল করে করে। ঠিক আছে। যদি কেউ দেখেন আপনার এখানে লেয়ার প্যানেলটা নাই, এই সেকশনটাতে থাকতে পারে, এখানে টেক্সট আকারে এই বারটাতে থাকতে পারে। যদি তাও খুঁজে না পান, আমাদের প্যানেল বার বা টুল বারের বা এই ফটোশপের ইন্টারনাল যত টুলস যা হিডেন অবস্থায় আছে, সেটা ফের নিয়ে আসার জন্য আমাদের উপরে এই যে উইন্ডো অপশনটা, মেনু বারে উইন্ডো অপশন থেকে যাবতীয় যা যা অপশনের নাম সব এখানে দেওয়া আছে। যেমন আমার লেয়ার অপশন আমি খুঁজে পাচ্ছি না, এই যে লেয়ার্স লেখা আছে, এটাতে ক্লিক করলেই অটোমেটিক আমার লেয়ার প্যানেলটা চলে আসবে। ঠিক আছে। সো এখানে আমাদের অ্যাভেইলেবল যত রকমের ফাংশনগুলো আছে যেগুলো হিডেন, আমি চাইলে যেগুলো আমার প্রয়োজন সেগুলো ওপেন করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এইটা হচ্ছে আমার লেয়ার সেকশন, যেটাতে আমাদের সবচেয়ে বেশি ফোকাস থাকতে হবে। ফটোশপে লেয়ার
এদিক সেদিক হইলেই আপনার কাজের 12টা বেজে যাওয়ার মতো যথেষ্ট, মানে আপনার ওখানেই সব শেষ। আপনি সিরিয়াল কোনটার পরে কি সিরিয়ালে রাখছেন, শ্যাডোর লেয়ার কোনটা, মাস্কিং লেয়ার কোনটা, অনেক কিছু এখানে ইন্টারনাল জিনিস আছে। আজকে জাস্ট প্রাইমারি স্টেজে লেয়ারের কাজটা কিভাবে করা হয় এবং এটা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড আমি কিভাবে রিমুভ করতে পারি সেটাও আমি লাইভ দেখাবো। তো আমার এখানে আমি সাপোজ কি দেখতেছি, দুইটা লেয়ার আছে, একটাতে আমার ইমেজ দেওয়া আর একটাতে দেওয়া হচ্ছে আমার কি ব্যাকগ্রাউন্ড, যেটা হচ্ছে আমার মেইন ক্যানভাসটা। সো আমার ক্যানভাসটা ব্যাকগ্রাউন্ড হিসেবে অলওয়েজ থাকবে, এইটার উপরে আমি যে কোনো ছবি যখন নিব সেটা হয়ে যাবে আমার লেয়ার 1। এখন আপনি যদি বলেন যে লেয়ার 1 তো এটা হওয়ার কথা ছিল, এটা কেন হলো? কারণ আমার এই লেয়ারটা বাই ডিফল্ট ক্যানভাসে ব্যাকগ্রাউন্ড হিসেবেই পরিচিতি থাকে ফটোশপে। যদি আপনি এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ না করতে চান, সেই ক্ষেত্রে আমরা এটার পাশে যে লক আইকনটা দেখতেছি, এই লেয়ারটা কিন্তু কারেন্টলি লক করা। যদি আমি এটা লক বাটনটাতে ক্লিক করে দিই, এইটা তখন আলাদা একটা লেয়ার হিসেবে কনভার্ট হয়ে যাবে। জিনিসটা বুঝাইতে পারছি? তো আমাদের এইটা লেয়ার 0, তার উপরে আমরা আমাদের ছবিটা নিছি, যেটাতে আমরা কাজ করব লেয়ার 1। এখন আমি ছবির নির্দিষ্ট একটা এরিয়াকে সিলেকশন করব। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা, আমি একটু বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসি, আমি সাপোজ এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ক্লিক করলাম। ক্লিক করে আমাদের যে ল্যাসো টুলের কাজটা ছিল এটা দিয়ে ফেসের এতটুকু পার্ট আমি সিলেকশন করলাম। এখন আমি চাচ্ছি কি ডিলিট করে দিতে, ডিলিট দিচ্ছি। বারবার কি আসতেছে? এই ফিল অপশনটা আসতেছে। কেন এইটা আসতেছে? কারণ আমি যখন নর্মালি সাবজেক্টের বাহিরের কোনো লেয়ারে কাজ করব, তখন আমাকে একটা অপশন দিয়ে দিবে যে আমি এই ছবির এডিট করতে চাচ্ছি নাকি ব্যাকগ্রাউন্ডের কোনো একটা পার্ট রিমুভ করতে চাচ্ছি। আমি চাচ্ছি কিন্তু ছবির পার্টটা রিমুভ করতে। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? সিলেকশনটা ছবির লেয়ারে রাখতে হবে। এখন যদি আমি ডিলিট দিই, তাহলে ওই ছবির ওই ফিক্সড একটা এরিয়া কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? আবার আমি যদি ব্যাকে নিয়ে আসি, সাপোজ আমি ল্যাসো টুল দিয়ে ফুল আউটলাইনটা সিলেকশন করতে চাই। ঠিক আছে, আমি এভাবে ফুল আউটলাইনটা সিলেকশন করে নিলাম। এখন আমি চাচ্ছি কি এটা ডিলিট করে দিতে, তাহলে আমি ইজিলি কিবোর্ডে ডিলিট বাটন দিতে পারি। ওকে, অথবা আমি এখন কারেন্টলি কি সিলেক্ট করছি, মানুষের আউটলাইনটুকু সিলেকশন করছি। আমি চাচ্ছি যে না, ওর আউটলাইনটা আমি সিলেকশন করব না, ওর বাহিরের যে ব্যাকগ্রাউন্ডের এরিয়াটা সেটাকে আমি সিলেকশন করব। এর জন্য আমি ল্যাসো টুল দিয়ে যেই জায়গাটুকুকে সিলেকশন করছি এইটাই আমি রিভার্স করে দিব। অ্যান্ড অবশ্যই এটা এই ছবির লেয়ারেই আমার কাজটা করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি এটার অ্যাক্টিভিটিটা দেখাতে পারবো না। সো কন্ট্রোল আই যদি দেই অথবা কন্ট্রোল শিফট আই যদি দেই, তাহলে আমার কিন্তু উপরের দিকে সিলেকশনটা চলে গেছে। এখন যদি আমি কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করি, তাহলে কিন্তু যতটুকু আমার সিলেক্টিভ এরিয়া ছিল ততটুকু থেকে যাচ্ছে, পিছনের সাইডগুলো রিমুভ হয়ে যাচ্ছে। স্টেপটা আমি আরেকবার ইলাবোরেট করে দিচ্ছি। আমার প্রসেসটা হচ্ছে, সাপোজ আমি আমার ছবির মেইন সাবজেক্টের নির্দিষ্ট একটা এরিয়া সিলেকশন করে দিচ্ছি। সিলেকশন করলাম। এখন আমি চাচ্ছি সিলেক্টিভ এরিয়াটা ঠিক থাকবে, পিছনের যাবতীয় এক্সটার্নাল যা থাকবে সেটা ডিলিট হবে। এর জন্য আমাকে এই যে সিলেকশন এরিয়াটা, এটাকে রিভার্স করে দিতে হবে। রিভার্স করার শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল শিফট আই। তাহলে দেখতে পারবো কি উপরের দিকেও ব্যাকগ্রাউন্ড জোনটা পুরোটাই সিলেক্টিভ হয়ে গেছে। এখন আপনি যদি ডিলিট দিতে চান, তাহলে আপনার ওই আউট এরিয়াগুলো ডিলিট হয়ে যাচ্ছে। এতটুকু কি বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? একটু রেসপন্স করবো কাইন্ডলি। নো স্যার, ক্লিয়ার। ওকে, নেক্সট আমাদের এখানে আমরা একটা স্পেসিফিক জোন সিলেকশন করে ওইটার ব্যাকগ্রাউন্ড বা ওই মেইন সাবজেক্টের এরিয়া রিমুভ করা বা এডিটিং করার প্রসেসটা শিখলাম। তাহলে ল্যাসো টুল দিয়ে কি শুধু এটাই করা যায়? না, ল্যাসো টুলের আরেকটা বেশ মজার কাজ বলতে পারি। আমি সাপোজ এখানে কিছু
স্যাম্পল ইমেজ থাকে এয়ার বেলুন টাইপের, আকাশে ওই যে প্যারাশুট টাইপের কিছু ইমেজ থাকে না অনেকগুলো, এই টাইপের একটা ইমেজের জাস্ট কাজ দেখাই। সাপোজ এটা নিতে পারি, এটা কোয়ালিটি ভালো হবে হোপফুলি, একটু ঘোলাটে দেখাচ্ছে। আচ্ছা এটাই কপি নিয়ে নিই, একটু ঘোলা দেখাচ্ছে বাট প্রবলেম নেই, আমার কাজ বোঝানো হলেই হবে। সো এটা আমার একটা ইমেজ, এইখানে আমার মাল্টিপল সাবজেক্ট আছে। আমি আরেকটা ক্লিয়ার ইমেজ নিয়ে এটার পরবর্তী কাজটা দেখাবো। এখানে আমার মাল্টিপল এলিমেন্ট আছে, একটা দুইটা সাবজেক্ট না, অনেকগুলো সাবজেক্ট। আমি এখন চাচ্ছি, এটা কিন্তু আরেকটা লেয়ারে আসছে, এই লেয়ারের যে কোনো একটা কি দুইটা বেলুন যেগুলো আছে সেগুলোকে রিমুভ করে ফেলবো এই ল্যাসো টুলটা দিয়ে। তো আমি ল্যাসো টুল নিচ্ছি, সাপোজ আমি এই বেলুনটাকে সিলেকশন করলাম আউটলাইনটা, ওকে। এবার এই ছবির অরিজিনাল যে স্কাইয়ের ব্যাকগ্রাউন্ডটা এটা সেমই থাকবে, জাস্ট আমার এখানে যে অবজেক্টটা সেটা রিমুভ হয়ে যাবে। ফার্স্টে আমি ল্যাসো টুল দিয়ে কী করলাম, এরিয়াটাকে সিলেকশন করলাম, দেন এই এরিয়ার কাছেই মাউসটা রেখে মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন থাকবে, এর মধ্যে থেকে আমরা ফিল নামের একটা অপশন পেয়ে যাব। যারা ইলাস্ট্রেটরে কাজ করে আসছি হয়তো এখানে পরিচিত আছে, তারা জানবেন যে ইলাস্ট্রেটরে ফিল এবং স্ট্রোক দুইটা সেকশন থাকে। ফটোশপেও এটা আছে, তবে হিডেন অবস্থায় অ্যান্ড ইন্টারনাল বেসিসে এটা কাজ করা হয়, নর্মালি ওপেনলি এটা থাকে না। তো এই যে ফিল এরিয়াটা, এখানে আমার একটা অপশন দেওয়া আছে কি কন্টেন্টস, আর এখানে মাল্টিপল অপশন আছে। এর মধ্যে থেকে যদি আমি এই অবজেক্টটাকে ইনভিজিবল করে দিতে চাই, রিমুভ করে দিতে চাই, সেই ক্ষেত্রে আমার লাগবে কিসে, কন্টেন্ট অ্যাওয়্যার নামের এই অপশনটাতে। কন্টেন্ট অ্যাওয়্যার মানেটা কি আসলে ফটোশপে কন্টেন্ট অ্যাওয়্যার মানে হচ্ছে আমি স্পেসিফিক যে কোনো একটা সাবজেক্টকে যখন সিলেকশন করব, সিলেকশন করার পর ফটোশপের ইন্টারনাল সফটওয়্যারে একটা পিক্সেল রিমুভাল এডিটর থাকে, যেটাকে ওরা ওদের ল্যাঙ্গুয়েজে বলছে কন্টেন্ট অ্যাওয়্যার। ওখানে আমার যে কন্টেন্টটা থাকবে সেটা ইনস্ট্যান্টলি ফটোশপ অটো জেনারেটিভ প্রসেসে রিমুভ করে দিবে। এইটা কারেন্ট ফটোশপ যে লেটেস্ট ভার্সন সেখানে এআই এর মাধ্যমে অনেক ফাস্ট করা হয়, বাট এআই আসার আগেও এই প্রসেসেই বিভিন্ন ইমেজের অবজেক্ট বা সাবজেক্ট যে কোনো এলিমেন্ট ইজিলি রিমুভ করে দিত। তো আমরা এখানে কন্টেন্ট অ্যাওয়্যার জিনিসটা রাখবো, আর অবশ্যই কালার অ্যাডাপশন এই অপশনটা টিক রাখতে হবে, আদারওয়াইজ কিছু ইমেজের ক্ষেত্রে প্রপারলি এই জায়গায় রিমুভালটা হয় না। এটা সব ইমেজের ক্ষেত্রেই যে 100% দিবে এমন কিন্তু না, কিছু জায়গায় মিস্টেক্স অবশ্যই থাকে। সো আমি যদি এখন এটা ওকে দিয়ে দিই, আমার ইমেজ যেটা ছিল এখান থেকে এটা রিমুভ হয়ে গেছে। সো স্টেপটা আমি আরেকবার রিপিট দেখাচ্ছি। এবার ছোট ইমেজ না, বড় কোনো একটা ইমেজের উপরে আমি এটা কাজ করি। এটা একটু কোয়ালিটি লো ছিল, সাপোজ আমি সিঙ্গেল এয়ার বেলুন যেটা, এটার উপরে আমি কাজ করব। সো পেস্ট করে নিলাম। এবার আমি ল্যাসো টুল দিয়ে জাস্ট ওর আউটলাইনটাকে আমি সিলেকশন করব। এইখানে যতটুকু বোঝা যাচ্ছে এটা 100% অ্যাকুরেট দিতেও পারে, নাও দিতে পারে, কারণ এখানে কালার অনেক বেশি। এই কন্টেন্ট অ্যাওয়্যার জিনিসটা কাজ করবে 100% তখন যখন আমার ইমেজে কালার কন্ট্রাস্ট অনেক কম পরিমাণে থাকবে। অতিরিক্ত পরিমাণে কালার কন্ট্রাস্ট যুক্ত ইমেজগুলোতে 50-50 চান্সেস থাকে, অথবা 80-20 চান্সেস থাকে পারফেক্ট রেজাল্ট দেওয়ার। তো এটা দিয়ে ট্রাই করে দেখি। সো আমরা এরিয়াটাকে সিলেকশন করলাম, লেয়ারটাও সিলেকশনে আছে কিনা চেক করে নিব। এই ছবির উপরেই মাউসের রাইট ক্লিক করব, ফিলে ক্লিক করব, ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়্যার অপশন, কালার অ্যাডাপশন এটা টিক দেওয়া থাকবে, আমরা জাস্ট ওকে দিয়ে দিব। অ্যান্ড ইয়েস, সে আমাকে অ্যাকুরেট রেজাল্টটাই দিচ্ছে। তবে আমরা ফটোশপে যখন কাজ করি ডিটেলসে আমাদের অনেক বেশি কেয়ারফুল থাকতে হয়। যখন ছবিটা জুম করব এই জায়গাটাতে একটু খেয়াল করলে দেখবেন হালকা ব্লারি হয়ে গেছে। দ্যাট মিনস আমাকে কি দূর থেকে দেখলে মনে হচ্ছে ও ইয়েস সে 100% একটা রেজাল্ট আমাকে দিচ্ছে, বাট যারা ডিটেলসের দিকে নজর দিবে এই জিনিসটা তাদের চোখে পড়বে। 10% একটু মিস্টেক আমার থাকবেই। তো সব ছবির ক্ষেত্রে এই প্রসেসে কোনো ইমেজের সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ড ইজিলি রিমুভ করা যায় না। এটা ডিপেন্ড করবে একান্তই আপনি কোন ছবি নিয়ে কাজ করতেছেন। বুঝাতে পারছি?
তো ল্যাসো টুলের একটা সেকশন গেল। এখন ল্যাসো টুলের আরও যে ভিতরে দুইটা টুল আছে, একটা নাম হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল আর একটা নাম হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। পলিগোনাল ল্যাসো টুল দিয়ে আমরা সেম কাজটাই করি, সিলেকশনের কাজটাই করি, বাট ল্যাসো টুল দিয়ে যেমন আমরা কলমের মতো যে কোনো শেপে ঢেউয়ের মতো একটা সিলেকশন নিতে পারতেছি, পলিগোনাল ল্যাসো টুল দিয়ে কখন আমরা বাঁকা লাইন নিতে পারবো না, অনলি স্ট্রেট লাইন। আপনি মাউস ক্লিক করে ধরে রাখেন, ওকে ঘোরাতে চাবেন, কার্ভ করতে চাবেন, কার্ভ কিন্তু হবে না, ও অলওয়েজ স্ট্রেট লাইনই যাবে। দ্যাটস দ্য ডিফারেন্ট বিটুইন নর্মাল ল্যাসো অ্যান্ড পলিগোনাল ল্যাসো। হ্যাঁ, এটা দিয়ে ক্রিয়েটিভ লেভেলের কাজও করা যায়। আমি জাস্ট এটার একটা স্যাম্পল দেখাচ্ছি, প্র্যাকটিসে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। আমি এই ইমেজের এক্স্যাক্ট একটা পার্টে হতে পারে আমি বাম এই পাশ থেকে অথবা এই পাশ থেকে জাস্ট একটা লাইটের এফেক্ট দিতে চাচ্ছি, খুব সিম্পল একটা লাইট এফেক্ট দিতে চাচ্ছি এই ল্যাসো টুল দিয়ে। সো কিভাবে দিব? আমি ছবিটা লেয়ারটা সিলেকশন করলাম, এটার উপরে আমি নতুন আরেকটা লেয়ার নিব, নিউ আরেকটা লেয়ার নিব। ওকে, তো নিউ লেয়ার নেওয়ার জন্য এই যে লেয়ার প্যানেলের নিচে এখানে ছোট্ট একটা প্লাস আইকন দেখবেন, যেটাতে কিছুক্ষণ হোভার করা থাকলে ক্রিয়েট এ নিউ লেয়ার লেখাটা আসবে। আমি জাস্ট এই বাটনটাতে ক্লিক করব, ছবির উপরে নতুন আরেকটা লেয়ার আমি ক্রিয়েট করলাম। এই লেয়ারে আমি এখন এই পলিগোনাল ল্যাসো টুল দিয়ে নিজের ইচ্ছা মতো যেই রকম আমার লাইটের রে যেটা থাকে, আলোক রশ্মি যেটাকে আমরা বলি বাংলায়, সেরকম সাপোজ আমি এরকম নর্মালি একটা জিগজ্যাগ টাইপের মার্ক করলাম, এটা একটা আমার সিলেকশন হলো। ঠিক আছে, আমার কিন্তু এখানে লেয়ারের টপিকই আজকের ক্লাসটা হচ্ছে, কিন্তু মনোযোগ দিয়ে দেখব। তো এই যে লেয়ারটাতে আমি একটা নির্দিষ্ট এরিয়া সিলেকশন করলাম, এবার এখানে আমি লাইট এফেক্টটা কোত্থেকে নিয়ে আসব? লাইট এফেক্টটা আনতে হলে ঠিক এই লেয়ারই আরেকটা অপশন আছে, এই যে আমার নিচের বাম পাশ থেকে 3 নাম্বারটা, এটাকে আমরা বলে থাকি অ্যাডজাস্টমেন্ট ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই ফাংশনটার নাম হচ্ছে গোল সাইন, যেটা অ্যাডজাস্টমেন্ট ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এখান থেকে আমরা দেখব অনেকগুলো একটা লিস্ট চলে আসছে, বিভিন্ন অপশনের লিস্ট চলে আসছে। আমরা লাইট এফেক্ট দিতে হলে যেটা করি, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট নামের এই অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি জাস্ট এখানে দেখবেন দুইটা অপশন, একটা হচ্ছে ব্রাইটনেস, একটা হচ্ছে কন্ট্রাস্ট। আমি যদি ব্রাইটনেসটাকে বাড়াই, যেই এরিয়াটা আমি সিলেকশন মাত্র করছিলাম ওইটাই কিন্তু এখন ব্রাইট হয়ে আসতেছে। ঠিক আছে, স্টিল এখনও ফিনিশিং বাকি আছে। আপনি চাইলে কন্ট্রাস্টটাকে একটু ইনক্রিজ ডিক্রিজ করে আপনার প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস যতটুকু দরকার রাখতে পারেন। রাখার পর আমি এখানে দেখবেন এই ব্রাইটনেসের অপশনটাই কারেন্টলি ওপেন হয়ে আছে। এটার ঠিক পাশে, ডান পাশে মাস্কিং অপশন। মাস্কিং জিনিসটা কি? গ্রাফিক ডিজাইনে অ্যান্ড ভিডিও এডিটিংয়েও কিন্তু আমার মাস্কিংয়ের কাজ আছে। মাস্কিংয়ের কাজ যদি খুব সহজ ভাষায় বলি, আপনি যে কোনো একটা শেপে আপনার ডিজাইনটাকে কেটে বের করে আনার প্রসেসটাকেই বলা হচ্ছে মাস্কিং। এটা দিয়ে আপনি কোনো একটা ডিজাইনকে হাইডও করতে পারেন, ডিজাইন থাকবে বাট ইনভিজিবল অবস্থায় থাকতে পারে, অথবা শো করাতে পারেন। তো আমি এই মাস্কের যে বাটনটা, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন আছে যার নাম কি ফেদার, অর্থাৎ আমার এখানে যে স্ট্যাটিক অবস্থায় যে সিলেকশনটা আছে এটাকে একদম স্মুথ ব্লেন্ড করে দিবে। তো আমি এটা যদি এখন একটু বাড়াতে থাকি, যদি একটু বাড়াই, তাহলে কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে আমার এখান থেকে কোনো একটা সানলাইটের রে যেটা আমার এই ইমেজের স্কিন টোনের উপর অ্যাপ্লাই হয়েছে। আমি যদি এটার প্রিভিউ দেখাই যে আগের লুকটা কেমন ছিল, এটা ছিল আগের, এটা হচ্ছে প্রেজেন্টে। বুঝাতে পারছি? অ্যান্ড এই লাইট এফেক্টের কাজটা আমরা শুধু আমাদের ডিজাইন বলতে আমরা প্রোডাক্টের ডিজাইনের উপর সবচেয়ে বেশি কাজ করা হয়। একটা পারফিউমের অ্যাড হতে পারে, কন্টেন্ট মেকিংয়ের ডিজাইন হতে পারে, এনি কাইন্ড অফ ডিজাইনের যেটাতে একটু গ্লসিনেসের কাজ বেশি থাকবে বা গ্লাস টাইপের কোনো এলিমেন্ট থাকবে, ওই সকল ক্ষেত্রে আমরা এই ধরনের ইমেজের এই লাইটিং এফেক্টটা অ্যাপ্লাই করে থাকি। অ্যান্ড এইটা পুরো স্টেপটাই কিন্তু আমার এই লেয়ারেই করা হচ্ছে। কারো যদি কোয়েশ্চেন থাকে, স্টেপ কোনোটা মিস হয়ে গেলে বা না বুঝে থাকলে প্রশ্ন করতে পারেন। কোনো কোয়েশ্চেন নাই? ওকে,
তাহলে আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। সো আমরা এই লাইট এফেক্টটার বা গ্লো দেওয়ার যে প্রসেসটা, এটা একটু আমরা প্র্যাকটিস করব। আপাতত এটাকে আমি রিমুভ করে দিই। এবার আসি আমার থার্ড টুল, যেটা ম্যাগনেটিক ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুলেরও কাজ দেখালাম, ল্যাসোও গেল, এবার আসতেছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলটা কাজ করবে আপনার যে কোনো ছবির যেই সাবজেক্টটাকে বা যেই এরিয়াটাকে আপনি সিলেকশন করতে চাচ্ছেন, ওই সিলেক্টিভ ইমেজটার যে কালারটা থাকবে, অটোমেটিক আপনার ওই কালারটাকে ক্যাচ করে করে সে সিলেকশন করে দিবে। অর্থাৎ আমরা এখানে যেমন মাউস ক্লিক করে করে মাত্র সিলেকশন নিচ্ছিলাম, ল্যাসো টুলের মতো মাউস ধরে রেখে ড্র্যাগ করতেছিলাম, এখানে আপনার কাজটা হবে, সাপোজ আমি এই মানুষের ছবিটাকে সিলেকশন করতে চাচ্ছি, আমি শুরু থেকে করব, ধরলাম এই আউটলাইন থেকে শুরু করব। আমি জাস্ট মাউসের একটা ক্লিক করব। একটা ক্লিক করার পরে আমি কিন্তু এখন মাউসের কোনো বাটন ধরে রাখিনি, আস্তে আস্তে করে কোনো বাটন প্রেস করতে হবে না, জাস্ট স্লোলি আপনি যে আউটলাইনটা চাচ্ছেন মাউসটাকে আস্তে ধীরে হোভার করে নিয়ে যাবেন আপনার সাবজেক্টের আউটলাইন বরাবর। অ্যান্ড এই টুলটা দিয়ে যদি আপনি কোনো কিছু সিলেকশন করতে চান, খুব কেয়ারফুলি স্লোলি আপনাকে ইউজ করতে হবে, কারণ মাউসের মুভমেন্টেই আপনার এই ডিটেলটা আউটপুট দিবে। সো আমি খুব স্লোলিভাবে কাট আউটটা নিচ্ছি। অ্যান্ড এটা রুলসটা হচ্ছে, আপনি যেই পয়েন্ট থেকে সিলেকশনটা স্টার্ট করছিলেন, যেমন আমি ডান পাশ থেকে শুরু করছিলাম, আমার ওই এন্ড পয়েন্টে এসেই কিন্তু মিলাতে হবে। তো আমি জাস্ট একটু টান দিয়ে এই যে এন্ডিং পয়েন্টে মিলাই দিলাম, বুঝতে পারছি? তো আমি ঠিক এইভাবে আমার ইমেজের সাবজেক্টটাকে কি করতে পারতেছি, সিলেকশন করতে পারতেছি। আর সেম জিনিস কন্ট্রোল শিফট আই দিয়ে দিলে আমার ব্যাকগ্রাউন্ডটাকে সে কি করে দিচ্ছে, সিলেকশন করে ডিলিট করে দিচ্ছে। তো আমরা টোটাল এই ল্যাসো টুলের তিনটা যে টুল, ইন্টারনাল তিনটা টুলের কিছু স্পেসিফিকেশন অ্যান্ড ওইটার প্র্যাকটিক্যাল কাজ বুঝতে পারছি। যে কোনো একটা টুল ইউজ করে হোক, আপনাদের যার যেটা সুবিধা মনে হবে, যে কোনো একটা টুল ইউজ করে আমরা কাজ করতে পারি। এখানে যে সবগুলো টুলই, লাইক এই ফটোশপের যতগুলো টুল আছে সবগুলোই যে আমার অলওয়েজ 100% ইউজ হয় এমন কিন্তু না। আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, ফাংশনালিটিস আমি সবই দেখাই দিব, যেইটা দিয়ে আপনি ফাস্ট কাজ করতে পারবেন। এখন লাইক আমরা যখন ফটোশপে কাজটা করি, আমরা চেষ্টা করি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, পিক্সেল পারফেক্ট রেখে যাতে আমরা কাজটা ডেলিভার করতে পারি। সো আপ টু ইউ, আপনার প্র্যাকটিসের উপরে এটা সম্পূর্ণ ডিসাইড করা হবে। এখন আসি পরের যে টুলটা, যেটা হচ্ছে আমাদের অবজেক্ট সিলেকশন টুল, যার ভিতরে আরও দুইটা টুল আছে, টোটাল তিনটা। ওর কাজও সিলেকশন বেস। সো অবজেক্ট সিলেকশন টুল দিয়ে যখন আমি ছবির লেয়ারটা সিলেকশন করি, আমি জাস্ট এটাকে কি করব, ড্র্যাগ করব, পুরো ছবিটা জাস্ট এভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর সে অটোমেটিক ক্যাচ করবে যে আমার এই ছবির মূল সাবজেক্টটা কোনটা, বা অবজেক্ট যেটাই বলি ওইটা কোনটা, সে স্পেসিফিক ওই এরিয়াটাকে সিলেকশন করে দিচ্ছে। অ্যান্ড দেখেন একদম পারফেক্টলি কিন্তু সে আমাকে সিলেকশনটা করে দিছে আউটলাইনটা। এটা অনেক ইজি। এতক্ষণ যেগুলো দেখতেছিলাম সেগুলো আমার ম্যানুয়াল প্রসেসে, বাট টুকিটাকি কাজে লাগে। আর এটা হচ্ছে ফুল অটোমেটিক প্রসেসে। আর 2026 সালের বা 25 সালের যে ভার্সনগুলো আছে, সেইখানে আমরা নর্মালি এই অবজেক্ট সিলেকশন টুল দিয়ে যখন এভাবে মাউসটা হোভার করব, আমি ব্যাকগ্রাউন্ডটাকেও ক্যাচ করতে পারবো। মানে দেখবেন একটা পিঙ্ক কালারের বর্ডার শো করবে। আমি যদি মানুষের ছবিটাতে ক্লিক করি, ওখানেও পিঙ্ক কালারের বর্ডার শো করবে। আপনার ড্র্যাগ করতে হবে না, লাইক আমি এই যে মাত্র ড্র্যাগ করতেছি, এই ড্র্যাগ করতে হবে না, ক্লিক করলেই সে অটোমেটিক আপনার ওই ছবির সাবজেক্টটাকে সিলেকশন করে দিচ্ছে। খুব ইজি স্টেপ। এখন যেহেতু আমি এখানে সাবজেক্ট কি করছি, সিলেকশন করে ফেলছি, ব্যাকগ্রাউন্ড রিমুভটাও দেখাই দিই, লেয়ারের সাথে যেহেতু কানেক্টেড, সো আমি স্টেপটাও দেখাই দিচ্ছি। সো ছবির সাবজেক্ট আমার সিলেকশন ডান। ব্যাকগ্রাউন্ড ডিলিট করা বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা মাল্টিপল প্রসেস আছে। স্টেপ 1 হচ্ছে, আমি মাত্র কিছুক্ষণ আগে যেটা দেখালাম, কন্ট্রোল শিফট আই দিয়ে সিলেকশনটাকে রিভার্স করে দিতে পারি। কিবোর্ডে ডিলিট দিলে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাচ্ছে। এখন বলতে পারেন যে ভাইয়া ডিলিট তো করলাম, আমি কালার চেঞ্জ করতে চাই, কালার কিভাবে চেঞ্জ করব? কালার চেঞ্জ করতে হলে আপনি যখন এটার ব্যাকগ্রাউন্ড এরিয়াটা সিলেকশন করে ফেলবেন, এই যে টুলবারের নিচে দুইটা টুল বক্স, দুইটা কালারের প্লেট বলতে পারি,
একটা হচ্ছে ফার্স্টের যেটা উপরে যেটা থাকবে সেটাকে আমরা বলে থাকি ফোরগ্রাউন্ড কালার, নাম সহ দেখাচ্ছে, আর নিচেরটাকে আমরা বলতে পারি ইজিলি ব্যাকগ্রাউন্ড কালার। আপনি ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কখন কোনটা ইউজ করবেন এটা টোটালি আপনার চয়েস। আমরা জাস্ট খেয়াল রাখবো কোন কালারটা আমি এখানে অ্যাপ্লাই করব, উপরেরটা নাকি নিচেরটা। তো কারেন্টলি আমার এখানে ফার্স্টে দেওয়া আছে পার্পল কালারটা। তো আমি যদি এই পার্পল কালারটি এই ব্যাকগ্রাউন্ডে এখন অ্যাপ্লাই করতে চাই, আমাকে কিবোর্ড শর্টকাট অ্যাপ্লাই করতে হবে। কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ধরে রেখে ব্যাকস্পেস। ব্যাকস্পেস দিলে আমার মানে কন্ট্রোল ব্যাকস্পেস দিলে ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আমার এখানে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে ফোরগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই করতে কি দেওয়া লাগবে? অল্টার বাটন ধরে রেখে ব্যাকস্পেস। ক্লিয়ার? সো আমি আরেকবার রিপিট দেখাচ্ছি। আমরা যখন ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করব কন্ট্রোল শিফট আই দিয়ে, করার পর ওর যদি ডিলিট করতে চাই তাহলে তো ডিলিট, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কালার চেঞ্জ করতে হলে যদি ফোরগ্রাউন্ডের কালার লাগে তাহলে অল্টার ধরে রেখে ব্যাকস্পেস বাটন প্রেস করব, ফোরগ্রাউন্ডের কালার দেখাবে। আর যদি কন্ট্রোল ধরে রেখে ব্যাকস্পেস দেই তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখাবে। আপনি চাইলে এটা সুইচ করেও দিতে পারেন, রেজাল্ট আলটিমেটলি সেমই। কখন কোনটার দরকার আপনার? কোনো কোয়েশ্চেন এই স্টেপটাতে বুঝতে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জিং নিয়ে? না। ওকে, নেক্সট। কালার তো চেঞ্জ করলাম, একটা স্টেপও বুঝলাম, একটা প্রসেস যেভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। সেকেন্ড স্টেপটা কি? আমি আবারও সেই আগের ফরম্যাটে চলে আসি ছবির। আমি এখন কি করব? অবজেক্ট সিলেকশন টুল দিয়েই ছবিটাকে সিলেকশন করে নিই। সিলেকশন করার পর সেকেন্ড যে স্টেপে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি সেটা হচ্ছে এই যে আমার ছবির লেয়ারটা, এই লেয়ারটার কপি নিতে পারি। এটারই একটা ডুপ্লিকেট আমি কপি লেয়ার নিয়ে নিব। সেটা কিভাবে নিব? কিবোর্ডের কন্ট্রোল প্লাস জে বাটন, শর্টকাটগুলো আমি অবশ্যই লিখে দিব, সো একটু অপেক্ষা করি। কন্ট্রোল ধরে রেখে জে, কিবোর্ডের জে প্রেস করলে আমার এই ছবিরই একটা ডুপ্লিকেট চলে আসছে, বাট ডিফারেন্স আছে। এটা আমার অরিজিনাল ইমেজটা, আর ওখানে দেখেন ইমেজটাতে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো আমি এখন চাইলে নিচের ছবিটার লেয়ারটা ডিলিট করে দিতে পারি, অথবা যদি আপনার এটা সামনে কাজে লাগে এরকম মনে হয়, আমরা আপাতত এই লেয়ারটা অফ রাখতে পারি। এই যে চোখের যে বাটনটা, ভিজিবিলিটি বাটন, এটা ক্লিক করলে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে পুরোটাই ট্রান্সপারেন্ট। এটাও আরেকটা মেথড ব্যাকগ্রাউন্ড রিমুভ করার। বুঝতে পারছি? সো এটা গেল সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে আসি ব্যাকগ্রাউন্ড রিমুভের। সেটা হচ্ছে সিলেকশন হয়ে তো আছে, আমি এটার লেয়ার মাস্ক করতে পারি। কিছুক্ষণ আগে যে মাস্কিংয়ের বিস্তারিত যেটা বললাম, এই লেয়ার মাস্কও আমরা করি এই যে নিচে যেখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের অপশনটা ছিল ঠিক তার পিছনের বাম পাশের টুলটা, এটাকে আমরা বলি অ্যাড লেয়ার মাস্ক। এটাতে জাস্ট ক্লিক করলেই অটোমেটিক আপনার ছবিটার একটা আউটলাইন আর মূল ছবি আলাদা আলাদা হয়ে যাবে। তখন আমি যদি এটা সরাই দিই, ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা অফ করে দিই, আমার কিন্তু এটা কি হয়ে যাচ্ছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। তিনটা স্টেপ ব্যাকগ্রাউন্ড রিমুভের উইথ ল্যাসো, পলিগন, ম্যাগনেটিক অ্যান্ড অবজেক্ট সিলেকশন টুল। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, তাহলে আমি লেয়ার মাস্ক জিনিসটা কি? লেয়ার মাস্ক জিনিসটা হচ্ছে আমরা যখন একটা ছবির নির্দিষ্ট একটা শেপে কাট আউট বের করতে চাই, যেমন এটা আমার মূল ছবিটা, ওর কাট আউটটা হচ্ছে একটা হিউম্যান শেপের মতো। এই কাট আউটটাকে আমরা যে বের করে আনতেছি এটাকে আমরা বলে থাকি লেয়ার মাস্ক। আরেকটু যদি খুব বাংলা ভাষায় উদাহরণে বলি, আমরা অনেকে দেখবেন নকশি পিঠা বানাই বিভিন্ন চাঁদের বা তারার শেপে। পিঠার যে ডোটা থাকে ওইটার উপরে যখন আমরা পিঠার খাঁজটা প্রেস করি তখনই কিন্তু আমার ওই পিঠাটা তারার শেপে বের হয়ে আসে। জিনিসটা সেম একই প্রসেসে কাজ করে, এটাকে আমরা বলে থাকি মাস্কিং। ব্যাকগ্রাউন্ড থেকে মূল ইমেজটাকে কেটে বের করে আনতেছি। বুঝতে পারছি? ওকে, তাহলে আবারও ইমেজের মূল ফরম্যাটে আসি। দেন এখানে আমার দেখালাম কি অবজেক্ট সিলেকশন, এরপরে হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলও সেম কাজ, তবে এখানে সিলেকশনে যদি কোনো মিস্টেক হয় সেটা ঠিক করার জন্য এই টুলটা মাঝে মধ্যে আমাদের মোটামুটি ইউজ করা লাগে। সো এই টুলটাতে যদি আমি এখন এই ব্যাকগ্রাউন্ডটা সাপোজ সিলেকশন করতে যাচ্ছি, এই টুলটা দিয়ে জাস্ট আমি একটা ক্লিক করব,
বা মাউস ধরে রেখে ড্র্যাগ করলে দেখবেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটার এরিয়াটা কিন্তু সিলেকশন হচ্ছে, ঠিক আছে? ড্র্যাগ করে নিয়ে আমি এরিয়াটা সিলেকশন করতেছি, বাট এটাতে ঝামেলা যেটা আছে, আমি যদি একটু ইমেজটার অন্য কোনো ইমেজে নিয়ে আসি, ফর এক্সাম্পল একটা গ্রেডিয়েন্ট টাইপের ব্যাকগ্রাউন্ড, 2 কালার 3 কালার মিক্সড করে এরকম কোনো ব্যাকগ্রাউন্ড যদি নেই, সাপোজ এটা নিতে পারি। সো ইমেজটাকে এখানে নিয়ে আসি, এটাকে জুম ইন করলাম। এখানে কিন্তু আমার সেম এক কালারের বা সলিড কালারের কোনো ব্যাকগ্রাউন্ড না, এটার মতো কিন্তু না, এটা কিন্তু পুরোটা সায়ান কালার, এটাতে কিন্তু মিক্সড কালার আছে। তো যদি আমি এটাও সিলেকশন করতে যাই, হোপফুলি এটা সিলেকশন পারফেক্টলি করতে পারবে। যদি আমি একটু ক্লিক করি, হ্যাঁ এটা সিলেকশন করতে পারতেছে, কিন্তু এই যে আমার এখানে এই জায়গাটা কিন্তু সে সিলেকশন করতে পারেনি। ইনস্ট্যান্ট কেন করতে পারলো না? আগেরটা তো করতে পারছে। এটাই কি হয়েছে? এটাই সমস্যাটা হয়েছে। এখানে আমার ব্রাইট কালার, এই একটা এরিয়াটা কিন্তু অনেক সলিড কালার, এখানে এসে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। আর এই কানের পিছনের জায়গাটা কিন্তু একটু ডিপের মধ্যে চলে আসছে, যার কারণে এই জায়গাটা ছুটে গেছে, সে ক্যাচ করতে পারেনি। এখন এটাকে ম্যানুয়ালি আমার ড্র্যাগ করে করে সিলেকশন করা লাগবে। তো এটার আর একটু বেটার আমি ইমেজ দিয়ে দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন। লাইক এই টাইপের ইমেজ হতে পারে, গ্রেডিয়েন্ট বেসড খুঁজছি, গ্রেডিয়েন্ট টাইপ এটা দিয়ে হতে পারে, অথবা এটাও দেখতে পারি। আচ্ছা এটা দিয়ে দেখি, এটা বেটার হয়। ঠিক একটু অ্যাডজাস্ট করে নেই, আগেরগুলো অফ করে দিই। আচ্ছা এখানে মোটামুটি আমার মাল্টি কালারের ইমেজ আছে। সো আমি ল্যাসো টুল, আই মিন কুইক সিলেকশন টুল দিয়ে যদি ড্র্যাগ করি, সিলেকশন কিন্তু এখন কি হচ্ছে পারফেক্টলি, সে আমি মাউস নাড়াচ্ছি ব্যাকগ্রাউন্ডে, কিন্তু দেখেন সে কিন্তু ছবির উপর দিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আমার এই জিনিসটাকে ফিক্সড করতে হলে আমার যেটা করতে হবে, আমি এটার সিলেকশন অফ করে এটাতে আসি, যেটাতে আমার সমস্যা হয়েছিল, এটাতে আসি। সাপোজ আমার এখানে সিলেকশনটা পারফেক্টলি নেয় নাই, আমি এখন যেটা করতে পারি, এই যে আমার মাউসের কার্সরটা যেটা নড়তেছে, মাঝখানে একটা প্লাস সাইন দেখতে পারতেছেন, অর্থাৎ আমি যেদিকে ড্র্যাগ করব ওই জায়গাটাকে সে কি করে দিচ্ছে, সিলেকশন করে দিচ্ছে। সো আমি যদি কন্ট্রোল ডি দিই, এই যে এখন সিলেকশন করতেছি, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ছুটে গেছে। তাহলে এই জায়গাটাকে আমরা কিভাবে মিলাই দিতে পারি সিলেকশনটা? কিবোর্ডের অল্টার বাটন ধরে রাখতে হবে। অল্টার বাটন ধরে রাখলে আমার এখানে মাইনাস সাইনটা দেখাবে, মাইনাস সাইন দিয়ে আমি এর সিলেকশন যতটুকু আমার দরকার, বা আমি মানুষের সিলেকশন ধরলাম চাচ্ছি না, ওই সিলেকশনটুকু আমি রিমুভ করে দিতে পারতেছি। মানে আমার এই ছবির উপর দিয়ে কোনো সিলেকশন থাকবে না, অনলি ব্যাকগ্রাউন্ডের এরিয়াতেই সিলেকশনটা থাকবে, ঠিক আছে? তো আমার কারেন্টলি এই এরিয়াটা সিলেকশন হয়েছে। সো আমি একটু কালার চেঞ্জ করে দেখাই, ঠিক আছে? আবার আমি ধরলাম এভাবে সিলেকশন করছি, এখন এই যে কানের সাইডটা কিন্তু আমার সিলেকশন হয়নি। এটাকে আমরা অ্যাডজাস্ট করব কিভাবে? কিবোর্ডের অল্টার বাটন ধরে মাইনাস করে দিয়ে জাস্ট এই কানের এই পোর্শনটুকু হালকা হালকা করে ড্র্যাগ করব। এখন যদি আমি কালার চেঞ্জ করি, এখন প্রপারলি করা যাচ্ছে। এটা অনেক ম্যানুয়াল প্রসেসের কাজ, আর এই জিনিসটা আমরা সবচেয়ে বেশি করে থাকি। অনেক সময় দেখবেন বিভিন্ন ফার্নিচারের অ্যাডগুলো থাকে কন্টেন্টের ডিজাইনগুলোতে। আমি একটু লাইভ দেখাই ফার্নিচার ডিজাইনস কন্টেন্টগুলো কীরকম হয়। তো এই টাইপের কন্টেন্টগুলোতে দেখবেন অনেক সময় এই ছোট ছোট গ্যাপ থাকে, এই টাইপের গ্যাপগুলো থাকে। এই প্রপার গ্যাপগুলো ডিলিট করে এক্স্যাক্ট আমার চেয়ারের পোর্শনটাকে সিলেকশন করার জন্য, মানে খুব ডিটেলসের কাজ এটা, সেটা করার জন্যই আমাদের এই কুইক সিলেকশন টুলটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। নর্মাল কোনো এডিটিংয়ে এখানে খুব বেশি আমাদের ইউজ করা হয় না, বাট এটা একদম বেসিক লেভেলে আপনি প্র্যাকটিস করে ইজিলিভাবে ক্যাচ করতে পারবেন। আরেকটা জিনিস, এই যে আমি কানের এই এরিয়াটা যখন সিলেকশন করতেছিলাম, ছবিটা জুম করে কাজ করতেছিলাম, অনেক সময় আপনারা যখন কাজ করতে যাবেন এই ব্রাশের সাইজটা এত বড় দেখতে পারেন, অ্যাক্সিডেন্টলি হতে পারে। তো এই ব্রাশের সাইজ বড় ছোট করার প্রসেসটা হচ্ছে আপনাদের কিবোর্ডের ঠিক পি বাটন, যেটা পি লেটার বাটনের ডান পাশে 2টা থার্ড ব্র্যাকেটের বাটন আছে, থার্ড ব্র্যাকেট বাম পাশেরটা দিয়ে ব্রাশের সাইজ ছোট হবে, থার্ড ব্র্যাকেট ডান পাশেরটা দিয়ে ব্রাশের সাইজ বড় হবে। তো যদি কোনো ডিটেলসের কাজ করতে হয় জুম ইন করে, সেক্ষেত্রে আপনি ব্রাশের সাইজ ছোট করে
মাইনাস করে করে এই এক্স্যাক্ট পিক্সেলগুলোর জোন ধরে আপনি সিলেকশনটা কভার করতে পারেন। বুঝাতে পারছি? এটা একটু আপনার মাউসের মুভমেন্টের উপর প্র্যাকটিস টানতে হবে যাতে স্মুথলি ডিটেলসের কাজটা করা যায়। ওকে, আশা করি বুঝতে পারছি। লাস্ট হচ্ছে আমাদের ম্যাজিক ওয়ান্ড টুল। ম্যাজিক ওয়ান্ড টুলটাও অলমোস্ট কুইক সিলেকশনের মতোই কাজ করে। পার্থক্যটা হচ্ছে এখানে আমার কুইক সিলেকশন টুলের মতো ড্র্যাগ করা লাগে না, টান দেওয়া লাগে না। একটা ক্লিক করলেই আমার একটা নির্দিষ্ট এরিয়া বা ব্যাকগ্রাউন্ড সিলেকশন হচ্ছে। এটা লেয়ার, আমি আরেকটা লেয়ারে কাজ করতেছি। এই যে আমার ভুলটা কোথায় হচ্ছে এটাও আমি দেখাই দিলাম। আমি এই লেয়ার সিলেক্ট করা ছিল বিধায় আউটলাইনটা এরকম দেখাচ্ছে। দ্যাট মিনস আমার এটা ক্লিয়ার করতে হবে আগে। এই লেয়ারটা পুরো অফ করে দিই, এখানে যা আছে সব ডিলেট। আমি এখন এই লেয়ারে কাজ করব। সো আমি ম্যাজিক ওয়ান টুল নিয়ে জাস্ট এটা ক্লিক করব অ্যান্ড প্রপারলি কিন্তু আমাকে সিলেকশনটা করে দিছে। বাট এটাকে প্রপারলি বলা যাবে না, কারণ নিচের এই জায়গাটা কিন্তু ছুটে গেছে। আর যখন আমি ক্লিক করতেছি এই জায়গাটা মিলাতে গিয়ে যখন দেখলাম এখানে মিলছে, এখানে আবার চলে গেছে। এটার রিজনটা কি? এইটার রিজন হচ্ছে এখানে সম্পূর্ণ এক সলিড কালারের ব্যাকগ্রাউন্ড নাই। এই জায়গাটা একটু লাইট, এই জায়গাটা কিন্তু একটু ডার্ক। ম্যাজিক ওয়ান টুলের এটাই একটা মাত্র উইকনেস। আমি যদি এই ইমেজটা দিয়ে দেখাই, আমি যখন এটাতে ক্লিক করব সে কিন্তু এক্স্যাক্ট যেই জায়গাটাতে আমার সলিড কালার বেশি ওই এক্স্যাক্ট একটা স্পটকে সে সিলেকশন করতে পারতেছে, সে ফুল ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু করতে পারতেছে না। তাহলে ওর কাজটা আসলে কোন ক্ষেত্রে হয়? শুধুমাত্র সলিড কালার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। সলিড ব্যাকগ্রাউন্ড ইমেজেস দিয়ে যদি আমি এক্সাম্পল দেখাই, মানুষের কোনো একটি ইমেজ নেই, পোর্ট্রেট টাইপ, যেমন এটা হলুদ কালারের মধ্যে আছে, ফুল সলিড, কপি ইমেজ, এখানে এসে আমি পেস্ট করে দিই। ঠিক আছে, আমি এইটা এখন ম্যাজিক ওয়ান টুল দিয়ে যখন ক্লিক করব, দেখেন আমার ফুল সলিড ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু টোটালি সিলেকশন করে দিচ্ছে। ডিলিট করে দিলে ডিলিটও করে দিচ্ছে। তো আমরা কি বুঝলাম? এই যে গতকালকের মার্কি টুল থেকে শুরু করে আজকের এই ল্যাসো টুল, ম্যাজিক ওয়ান টুল, এখানে যা যা এলিমেন্ট ছিল প্রত্যেকটাই কিন্তু একটা ফটোশপে ইমেজগুলো সিলেকশন করে কিভাবে কাজ করা হয়, সিলেকশন বেসড টুলের সেকশনটাই কিন্তু আমরা আলোচনা করছি। কোনটার কি কাজ, কোনটা কোন প্রসেসে করা হচ্ছে, যাবতীয় প্র্যাকটিক্যালি কিন্তু আমি এখানে দেখায় দিছি। অ্যান্ড আমার টপিকের আরেকটা পার্ট নিশ্চয়ই বাকি আছে, সেটা হচ্ছে আমরা মুভ টুল করলাম, মার্কি অ্যান্ড ল্যাসোর সেকশন করলাম, লেয়ার্স অ্যান্ড সিলেকশন মাস্টারি করলাম, ট্রান্সফর্মের একটা ঝামেলা আছে এখানে। সো এটাকে আমি ফুল ব্র্যান্ড নিউ কিছু ইমেজ দিয়ে আমি কাজটা দেখাচ্ছি। সো সাপোজ আমি না, এরকম কোনো ইমেজ না, আমি আমারই প্রজেক্টের করা একটা ডিজাইন ফাইল দিয়ে দেখাচ্ছি। এটা লাইভ আমারই কোম্পানির যেটা ছিল কাজটা, তাদের একটা অ্যাডভার্টাইজিং ডিজাইনে। এই অ্যাডভার্টাইজিং ডিজাইনে আমি কি কি এলিমেন্ট ইউজ করছি এটা দেখানোর মূল রিজনটা হচ্ছে আমরা যখন একটা ডিজাইন নিয়ে কাজ করি আমাদের কি কি এলিমেন্ট নিতে হবে, গ্যাদার করতে হবে, ওখানে আমার প্রসেসটা কি কি করা হচ্ছে সব এখানে ইন ডিটেলস দেখানো আছে। যেমন আমি এটার ইমেজ প্রিভিউটা সরাই দিচ্ছি, এটাও ইমেজ প্রিভিউ। ওকে, এই যে এখানে আমার সাবজেক্টটা, এটা একটা জেনারেট করা ইমেজ ছিল, এআই দিয়ে জেনারেট করা ইমেজ ছিল। এই ইমেজটার আমি আগে ফার্স্টে কি করছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। যদি বলেন যে কিভাবে বললেন যে এটা জেনারেট করা ইমেজ, এখানে লেয়ারে লেখাও আছে চ্যাটজিপিটি দিয়ে জেনারেট করা ছিল। আপনারা চাইলে জেমিনাই অথবা বেটার কোনো জেনারেটর থাকলে আপনি এআই ওটা ইউজ করে করতে পারেন। তো ফার্স্টেই আমি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, যেটার আমাদের আজকে টপিকে দেখছি। আমি এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি লেয়ার মাস্ক প্রসেসে, কারণ ওইটা অনেক ফাস্ট। বাট আপনাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে কার কোন প্রসেসটা ভালো লাগে। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। দেন এখানে একটা মোবাইল স্ক্রিন, একটা অরিজিনাল অ্যাপের মোবাইল স্ক্রিন এখানে ইনক্লুড করা হয়েছে, সাথে মোবাইলের ডিসপ্লের মডেলটার একটা ইমেজ এখানে ইউজ করা হয়েছে, অ্যান্ড টাইপোগ্রাফির কিছু কাজ। লাইক আমি এই অ্যাডটা দেখেই আমার
কি মনে হচ্ছে চোখে পড়ার মতো যে আমি এখানে একটা অ্যাপ রিপ্রেজেন্ট করতেছি, যার কাজ হচ্ছে ওয়ান ট্যাপেই সে এই অ্যাপ থেকে বিভিন্ন মোবাইল অ্যাপ বা গেম বা এই ধরনের মুভি প্ল্যাটফর্মগুলোর সাবস্ক্রিপশন নিতে পারবে। মার্কেটিং একটা ক্যাম্পেইন অ্যাড ছিল এটা, ঠিক আছে। কোম্পানির অ্যাপের নাম হচ্ছে ফ্লোমার্ট। সো ঠিক এই ছোট কিছু প্রসেস ফলো করেই আমার কিন্তু এই কন্টেন্টটা ইউজ করা হচ্ছে। অ্যান্ড এখানে সবচেয়ে মেজর যে পার্টটা, ট্রান্সফর্ম করা। আমি কি ট্রান্সফর্ম করতেছি, আমার টেক্সটগুলোকে আমার এখানে ট্রান্সফর্ম করা আছে। লাইক এখানে আমি যদি সাপোজ এই ইমেজ প্রিভিউটাকে নিয়ে কাজ করি, এটা কপি নিয়ে যাই এই ব্র্যান্ড নিউ ক্যানভাসে, না এটা কপি হয় নাই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, সো আমি এইখানে এই ইমেজটাকে নিয়ে নিচ্ছি। এই ইমেজটাকে আমি যদি এখন একটু অ্যাঙ্গেল করতে চাই, পার্সপেক্টিভ চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমার ট্রান্সফর্ম প্যানেলটা অন করতে হবে। ইমেজের লেয়ারটা সিলেকশন করার পরে কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করলে আমার এখানে মাউসের রাইট ক্লিক করব, তখন দেখবেন একটা প্যানেল ওপেন হয়েছে, যেখানে আমি এই ছবিটাকে চাইলে ডানে বামে উপরে নিচে রোটেট করতে পারি উইদাউট নাড়ানাড়ির ঝামেলা। যেমন অনেকে দেখবেন এভাবে ঘোরাচ্ছে, অ্যাডজাস্ট করতেছে, পারফেক্টলি বসতেছে না, এত ঝামেলার দরকার নেই। আমরা এই ট্রান্সফর্ম প্যানেল থেকে একদম নিচে দেখবেন ফ্লিপ হরাইজন্টাল, মানে পাশ বরাবর কি হলো, ঘুরে গেল। আবারও যদি মাউসের রাইট ক্লিক করেন, ফ্লিপ ভার্টিক্যাল, লম্ব বরাবর উপর নিচে রোটেট হয়ে গেল। আবারও যদি ফিক্সড করতে চান, আগের মতো সেম ওই দুইটা অপশনেই রিপিটেড ক্লিক করবেন, তাহলে চলে আসতেছে। এছাড়া আর কি আছে এই ট্রান্সফর্ম প্যানেলে? এই ট্রান্সফর্ম প্যানেলে অপশন হচ্ছে স্কেলিং এর। স্কেলিং বলতে আমরা যে ড্র্যাগ করে এভাবে একটা ছবিকে ছোট বড় করে নিচ্ছি, এটাকে আমরা স্কেলিং বলে থাকি, ইমেজ ছোট বড় করার প্রসেসটা। আর কি থাকতেছে, কন্ট্রোল টি প্রেস করব। এটা কিন্তু আমরা যখন স্কেলিংটা করে ফেলি, এন্টার দিয়ে দিলে কিন্তু মাউসের রাইট ক্লিক করলে এটা আসবে না। আমার এটা করতে হবে তখন যখন কন্ট্রোল টি প্রেস করা থাকবে। প্রেস করলেই মাউসের রাইট ক্লিক করলে এই অপশনগুলো দেখতে পারবেন। রোটেট, যেটা আমি অলরেডি দেখালাম, শুধু রোটেট করতে পারবেন এরিয়াগুলোতে। স্কিউ, স্কিউটা হচ্ছে একটু অ্যাঙ্গেল করাটা, ছবিটাকে আপনি বিভিন্ন ডাইরেকশনে নিজের মতো করে অ্যাঙ্গেল করে সেট করতে পারবেন, ঠিক আছে। আর কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আন্ডো, আমি এক্ষুনি সবগুলো শর্টকাট দিয়ে দিব। ডিস্টর্ট, এটাও আরেকটা ফরম্যাট, যেটা আমি উপর নিচ থেকে এভাবে ছোট বড় করে স্ট্রেচ আউট করতে পারবো, সাইডে এভাবে অ্যাঙ্গেল করতে পারবো। দেন আসতেছে আমাদের পার্সপেক্টিভ। পার্সপেক্টিভের মিনিং হয়তো অনেকে জানি, আমি তাও একটু রিপিট বলে দিচ্ছি। পার্সপেক্টিভের বাংলা হচ্ছে বাংলাটা তো আমিও ভুলে গেছি, যাই হোক কি জানি বলে এটাকে, আচ্ছা খেয়াল নাই। নর্মালি বাংলা একটা এক্সাম্পল দিয়েই বলি, সেটা হচ্ছে আমাদের কাছের জিনিস আমরা যখন দেখি কোনো একটা বস্তুর, সেটা দেখতে অনেক বড় দেখায়, আর দূরের কোনো সিনারি যখন দেখি বা কোনো জিনিস দেখি, সেটা অনেক ছোট দেখায়। দৃষ্টিকোণ মনে পড়ছে, এই জিনিসটাকে আমরা বলে থাকি কি পার্সপেক্টিভ। একটা কন্টেন্ট ডিজাইনে পার্সপেক্টিভ অনেক ম্যাটার করে। কোন অবজেক্টটা আপনার সামনে আছে, সেই অবজেক্টটাকে আপনি অনেক বড় আকারে দেখাতে হবে, আবার কোনটা অনেক দূরে আছে সেটাকে অনেক ছোট আকারে দেখাতে হবে। যেমন এখানে আমি গেমের আইকনটা ছিল, এটাকে অনেক দূরে রাখছি, বোঝানোর জন্য এটাকে অনেক ছোট করে দিছি, ঠিক আছে। সো এরকম করে আমরা কিছু এলিমেন্ট পার্সপেক্টিভ ওয়াইজ চেঞ্জ করতে পারি। আর এখানে যে ট্রান্সফর্মের পার্সপেক্টিভটা ছিল, সেটা যদি আমি ক্লিক করি, আমি ফুল ইমেজটাকে এইরকম পার্সপেক্টিভ পয়েন্ট অফ ভিউতে রাখতে পারি। অনেক সময় দেখবেন কিছু ইমেজ থাকে, রাস্তা কাছ থেকে দূরের দিকে চলে যাচ্ছে, ওখানে কোনো একটা গাড়ি বা মানুষ হেঁটে বেড়াচ্ছে, এরকম কিছু সিনারির ইমেজগুলো সাধারণত এই পার্সপেক্টিভ মোড দিয়েই তৈরি করা হয়, ঠিক আছে। আর লাস্টলি এখানে আর কি থাকতেছে, কন্ট্রোল টি, এখানে আর বাকি যে অপশনগুলো থাকতেছে সেগুলো ওয়ার্পিং প্রসেসের। ওয়ার্পটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস। এখানে আপনি একটা অবজেক্টের উপর ম্যানুয়ালি ছবিটাকে এদিক সেদিক নাড়াচাড়া করে ফিক্সড করতে হবে। সো এটার আমি নেক্সট ক্লাসে একটা প্র্যাকটিক্যাল অবজেক্ট নিয়ে দেন যে কোনো একটা স্টিকার হতে পারে বা ডিজাইন হতে পারে, আমি ওইটাতে বসায় দেখাবো। আপাতত আমি জাস্ট এটার ইউজটা দেখাচ্ছি। এটাকে আপনি যেভাবে ইচ্ছা ধরে ছবিটাকে কার্ভিং, স্ট্রেচড আউট, নিজের ইচ্ছা মতো এনি টাইপ অফ শেপে নিতে পারবেন।
সহজ এক্সাম্পলে যদি বলি, অনেকে দেখবেন ছোটোবেলায় জাতীয় পতাকা খাতায় আঁকতে হইতো, অনেকে পেন্সিল দিয়ে একটা ঢেউ তৈরি করে দিতাম। ফটোশপে ওই জাতীয় পতাকায় যদি আপনাকে একটু রিয়েলিস্টিক ঢেউ তৈরি করতে হয়, সেই ক্ষেত্রে এই এফেক্টটাই আপনার ইউজ করতে হয় ট্রান্সফর্ম প্যানেল থেকে। ওয়ার্পিং বলি আমরা এইটাকে, ঠিক আছে? তো আমার ট্রান্সফর্ম প্যানেল, লেয়ার মাস্ক, সিলেকশন টুলের যাবতীয় সব ইউজ অ্যান্ড লাইটিং এফেক্ট, মোটামুটি যাই টপিকগুলো আমি এখানে আজকে আলোচনা করে দিলাম টপিক ওয়াইজ, সবাই কি ক্লিয়ার বুঝতে পারছি বা কোনো কোয়েশ্চেন আছে? ক্লাস টপিক স্ক্রিনের সামনেই দেওয়া, আশা করি সবই ক্লিয়ার আছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে, আবার কোনো রিপিটিটিভ দেখানো লাগে, আমি সেটা দেখাচ্ছি। ততক্ষণ আমি শর্টকাটগুলো লিখে দিচ্ছি যা যা আজকে আলোচনা হয়েছে। আর এটার একটা পিডিএফ আমি নোট করে রাখতেছি, আগের ছিল বাট ওটা আনফর্চুনেটলি ডিলেট হয়ে গেছে। আমি সেটা আবার রিকভার করে আপনাদেরকে গ্রুপেই মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে দিছি, সেখানে দিয়ে দিব ইনশাল্লাহ। কন্ট্রোল শিফট প্লাস আইতে হচ্ছে সিলেকশনটা রিভার্স করব, সব এখানে লিখে লিখে দিচ্ছি। দেন আমাদের ছিল লেয়ার কপি করার শর্টকাট, কন্ট্রোল প্লাস জে ইজ ইকুয়াল টু লেয়ার ডুপ্লিকেট অর কপি, ঠিক আছে? দেন আমাদের আর কি ছিল, কন্ট্রোল ব্যাকস্পেস, কন্ট্রোল ব্যাকস্পেস বাটন, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করার জন্য, বিজি কালার। আরেকটা ছিল আমার অল্টার ব্যাকস্পেস, ALT, সেটা হচ্ছে আমার ফোরগ্রাউন্ড কালার, FG কালার, ঠিক আছে? মোটামুটি আজকের আমাদের টপিকগুলোতে যেই সকল শর্টকাটগুলো ছিল সেগুলো আমি ইনক্লুড করে দিছি। আর যদি কোনো কিছু মিসিং থাকে ক্লাসের পরে রেকর্ডিং দিয়ে দেওয়া হবে, অবশ্যই নোট আউট করে নেবেন। অ্যান্ড আমি পার্সোনালি বিলিভ করি, লাইক আমি যেভাবে গ্রাফিক ডিজাইন শিখে আল্লাহর রহমতে এখন পর্যন্ত যেভাবে কাজ করতেছি বা করে আসতেছি, আমার এখনও হ্যান্ড রিটেন নোট শর্টকাট, এখানে আমার পুরনো স্টুডেন্টরাও আছে, তারা জানেন এই হ্যান্ড রিটেন শর্টকাটগুলোই আমি লাইভ ক্লাসে ডেলিভার করতেছি, যাতে আপনারা এটার থ্রু বেটার পারফরমেন্স দিতে পারেন। অ্যান্ড ওভাবেই যেভাবে আমি আপনাদের এখন ডেলিভার করতেছি, এভাবে আমি আপনাদেরকে শিখাচ্ছি। যদি মনে হয় আরও বেটার কোনো স্ট্র্যাটেজি মেনটেন করে বেটার কোনো প্রসেসে আপনাদের ক্লাস নিতে হবে, প্লিজ অবশ্যই জানাবেন, আমি ওইভাবেই ক্লাসগুলো নিব। বাট আমি আপনাদের থেকে কিন্তু লাস্ট ক্লাস হবে যেই দিন, লাইক এক্সামে মাঝে আমি কিছু টাস্ক দিব, সেটার উপর কিন্তু ফিডব্যাক আমার দেখতে হবে। ফ্রি কোর্স, হ্যাঁ অবশ্যই ফ্রি কোর্স ভেবে অনেকে বলে যে আরে এটার কী এমন ভ্যালু আছে, আমি ভ্যালুটা দিতে চাচ্ছি কাজের থ্রু, টাকার থ্রু না, কাজের থ্রু। সো আপনারা যদি এটা শিখে অ্যাটলিস্ট 10%ও যদি আমাকে একটা ভালো ফিডব্যাক দিতে পারেন, আমি মনে করবো ইয়েস আমি আপনাদেরকে শিখে একটা ভালো সাকসেস রেশিও আনতে পারতেছি। এরপরে আপনাদের টোটালটাই আগ্রহের উপর। অ্যান্ড আমার বিশ্বাস আমি যেভাবে স্টেপগুলো যাচ্ছি এটা ফ্রি কোর্স হিসেবে, অ্যান্ড এই ফটোশপের কিন্তু আরও অনেক ইন্টারনাল জিনিসপত্র আছে। আমরা যে পিন্টারেস্ট থেকে যে সকল ডেমো ইমেজ দেখাচ্ছি, প্রোডাক্ট ডিজাইন বলেন, কন্টেন্ট ডিজাইন বলেন, এগুলোর কিন্তু আপনি মার্কেট প্লেসে সেল করতে পারবেন। ডিজাইন সেল করার পসিবিলিটিস অনেক বেশি এখন কারেন্টলি বাংলাদেশে। এরকম কিছু ছোটোখাটো মার্কেট প্লেস আছে, ফেসবুকও একটা মার্কেট প্লেস বলতে পারেন। অ্যান্ড সবচেয়ে পপুলার হচ্ছে বিহ্যান্স, যেখানে আপনি আপনার পোর্টফোলিও ক্রিয়েট করবেন, সেল কিভাবে করতে হবে, ডিজাইন প্রেজেন্ট কিভাবে করাতে হবে, সব কিন্তু ফটোশপের থ্রুই করা হয়। আর প্র্যাকটিক্যাল বেস যেগুলো লাইক প্রিন্টেবল ডিজাইন, কিভাবে প্রিন্ট আউট বের করে ক্লায়েন্টকে সাবমিট করতে হবে, একটা প্যাকেজিং ডিজাইন কিভাবে হচ্ছে, ভিজিটিং কার্ড, নানান রকমের পোস্টার, সেগুলো আবার প্র্যাকটিক্যাল বেসড কাজের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়। তো সুতরাং আজকের শনিবার চলে গেল, আপনাদের সাথে নেক্সট ক্লাস হবে শুক্রবারের কি কি টপিক হবে সেটাও একটা প্রিভিউ আপনাদের দেখায় দিচ্ছি। আমাদের শুক্রবারের টপিক হচ্ছে বেসিক এডিটিং স্কিলস, ক্রপ অ্যান্ড রিসাইজিং, রেজলিউশন আন্ডারস্ট্যান্ডিং,
ব্রাইটনেস কন্ট্রাস্ট অলরেডি এটার একটা টাচ আপ আজকে দিয়ে দিছি, আরও ইন ডিটেলসে যাব। হিউ অ্যান্ড স্যাচুরেশন, অর্থাৎ খুব নর্মাল ইমেজ এডিটিং দিয়ে আমরা প্র্যাকটিক্যালি কাজটা করব। অ্যান্ড আজকের যেটা একটা ফাংশন বাকি ছিল, ওয়ার্পিংটা দিয়ে কিভাবে একটা অবজেক্টের উপর যে কোনো স্টিকার বা ইমেজকে এক্স্যাক্ট ওই শেপে কীভাবে বসাতে পারি, সেই কাজটা আমি ক্লাসের শুরুতেই দেখায় দিব, যেহেতু এটা গতকালকের ক্লাসের সাথে ছিল। আর আশা করি ইনশাল্লাহ নেক্সট উইকের ভিতরে গুগল মিটের প্রো ভার্সনটা আমি নিয়ে নিব। তখন আর আমার 1 ঘন্টা হয়ে যাচ্ছে, গুগল মিটের ক্লাস শেষ হয়ে যাচ্ছে, এরকম কোনো প্যারা নিতে হবে না। লং প্রসেসে আমরা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট, যতক্ষণ আমাদের টপিক ক্লিয়ার না হচ্ছে আমরা ক্লাস কন্টিনিউ করতে থাকবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। 1 সপ্তাহ বৃহস্পতিবার পর্যন্ত আপনাদের হাতে টাইম আছে। 2টা ক্লাসে যা যা দেখানো হয়েছে পিসিতে, ল্যাপটপে, যে যেভাবে পারেন সময় নিয়ে নিয়ে প্র্যাকটিস করতে থাকেন, রিভিশনটা যাতে ক্লিয়ার হয়। ইনশাল্লাহ শুক্রবারে দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম।